সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ ট্রানজিশন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সকালে গুলশানের ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সাথে সাক্ষাৎ শেষে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ায় বাংলাদেশের সাথে অংশীদার সব রাষ্ট্র তাদের কর্মপরিকল্পনা ঠিক করছে বলেও জানান তিনি। আমির খসরু আরও বলেন, সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে আগামী 1 মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। পাশাপাশি জুলাই সনদে ভিন্নমত থাকলেও যেসব বিষয়ে ঐকমত্য হবে সেই সংস্কারগুলো শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যাবে দেশ। এ সময় ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। একটা স্বস্তির ব্যাপার, সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি, শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি, কারণ সবাই তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে। গত 3 সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। বেলা 12টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপির প্রতিনিধি দল। এর আগে সকালে সাবেক 3 সিএসি, ইসি সহ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারকে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আবেদন করে বিএনপি। এরপর শেরেবাংলা নগর থানায় মামলা করেন তারা। মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, কাজী রকিবউদ্দিন আহমদ, কাজী হাবিবুল আউয়াল সহ 19 জনকে আসামি করা হয়েছে। এর আগে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে প্রধান, আর প্রধান নির্বাচন কমিশনার 2014 সালে যারা কমিশনার ছিলেন তারা, 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব, এবং সর্বশেষ 2024 সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন। আত্মপ্রকাশের প্রায় 4 মাস পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আজ নির্বাচন কমিশনে আবেদন করছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন শেষে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। দলের পক্ষ থেকে বলা হয়, এরই মধ্যে দল হিসেবে নিবন্ধন পেতে প্রায় সব শর্তই পূরণ করেছে এনসিপি। আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র গোছানোর কাজও শেষ। বিধি মোতাবেক নিবন্ধনের আবেদনের পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আশা দেখছেন দলটির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে এনসিপি আরও জানায়, অভ্যুত্থানকে কার্যকর রূপ দিতেই তাদের আত্মপ্রকাশ। জানানো হয়, দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু দল রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের বিরুদ্ধে যখন অবস্থান নেয় তখন গুণগত পরিবর্তনের কাজ করে যাচ্ছে এনসিপি। এদিকে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করার সময়ও শেষ হচ্ছে আজ। এরপর আবেদনগুলো প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু করবে ইসি। এ বিষয়ে আরো জানাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। শাহাদাত স্বপন, 3 সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। এই মামলায় কি কি উল্লেখ করা হয়েছে? দেখুন, মামলার আগে তারা নির্বাচন কমিশনে এসেছিলেন এবং নির্বাচন কমিশনে এসে তারা একটি অভিযোগ দিয়ে গেছেন যে দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে কমিশন কাজ করেছে, অর্থাৎ সেই কমিশনের প্রতিটি কমিশনের 5 জন করে কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ, এবং সেই কমিশনগুলোর সচিব, অর্থাৎ প্রতিটি কমিশনের 6 জন করে, 3-6-18 এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই 19 জনের বিরুদ্ধে তারা মূলত অভিযোগ দিয়েছেন। তবে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল না। যখন মামলা করেছেন সেখানে তারা মামলায় উল্লেখ করেছেন এবং এই 19 জন সহ তারা আরো সংশ্লিষ্ট যেসব কর্মকর্তারা আছেন এজাহারে এই 19 জনের নাম উল্লেখ আছে। এর বাইরে তারা বলেছেন আরো নাম না জানা বা নাম উল্লেখ না করে আরো অনেকে আছেন সংশ্লিষ্ট যারা, অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট কাজে যারা জড়িত ছিলেন
প্রত্যেককেই এই মামলায় আনা হবে এরকম তারা জানিয়েছেন। তো মামলায় বিস্তারিত তারা যেটি জানিয়েছেন মূলত যে দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা বলেছেন যে সেই নির্বাচনগুলি সঠিকভাবে হয়নি এবং সেই নির্বাচনগুলিতে ব্যাপক অনিয়মের অভিযোগ তারা এনেছেন এবং সেই অনিয়মের পরিপ্রেক্ষিতে তারা এইটির প্রতিবিধানের জন্য মূলত এবং যারা এটার জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনার জন্যই মূলত এই মামলাটি করা হয়েছে। আরেকটি বিষয় জানতে চাই যে নিবন্ধনের শেষ দিন আজ, সেক্ষেত্রে এনসিপি আবেদন করবে একটু পরে, এছাড়া অন্য কোনো দল আবেদন করেছে কিনা বা করবে কিনা? দেখুন, নির্বাচন কমিশন থেকে যখন জানানো হয়েছিল যে নতুন দলগুলোর আবেদনের জন্য তাদেরকে সময় দেওয়া হয়েছিল, তখন বেশ কিছু দল কিন্তু নিবন্ধনের জন্য আবেদন করেছেন। এরপরে এনসিপি সহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে 2 মাস সময় বাড়ানো হয়েছিল। সেই 2 মাস সময় আজকে শেষ হতে যাচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত 15টি দলের মতো এখন পর্যন্ত নিবন্ধনের আবেদন করা হয়েছে এবং প্রত্যেকে কিন্তু এখানে এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং প্রত্যেকেই বলেছেন তারা নিবন্ধন বিধিমালার যেসব শর্ত আছে সব পূরণ করেই তারা এখানে নিবন্ধনের জন্য আবেদন করেছেন এবং তারা তাদের প্রতীকের জন্য আবেদন করেছেন। তো আমরা যতটুকু জানি যে আজকে বেলা 3টায় এখানে এনসিপি, নতুন যে দলটি গঠিত হয়েছে, এনসিপির পক্ষ থেকে তাদের নিবন্ধনের আবেদন করা হবে। পাশাপাশি এনসিপির সাথে আরও বেশ কয়েকটি দলও কিন্তু নিবন্ধনের জন্য আবেদন করবেন। আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত আজকের দিনের বাদে প্রায় 100টি মতো দলের নিবন্ধন আবেদন পড়েছে, যদিও এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নির্বাচন কমিশন থেকে জানানো হয়নি, এটি ধারণা করা হচ্ছে। তো আজকে এই যতগুলো নিবন্ধনের আবেদন পড়বে সবগুলোর নিবন্ধন আবেদনের পর আজকে বিকেল 5টার পরে নির্বাচন কমিশন থেকে চূড়ান্তভাবে জানানো হবে নতুন কতগুলি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং এরপরে এই বিষয়কে তাদের যে করণীয় সে বিষয়েও কিন্তু তারা আজকে এখান থেকে তাদের বক্তব্য রাখবেন। ধন্যবাদ আপনাকে। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন। 18তম শিক্ষক নিবন্ধনে ভাই ভাই অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে বিক্ষোভে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। বেলা 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে, তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে এই ঘটনায় 8 জনকে আটক করেছে পুলিশ। এর আগে প্রেস ক্লাবের সামনে থেকে অগ্রসর হতে গেলে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় সেখানেই স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এরপর তাদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে পুলিশ। আন্দোলনকারীদের দাবি, 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিকে রেকর্ড 20,688 জন প্রার্থীকে অকৃতকার্য করানো হয়েছে। গত 15 জুন এনটিআরসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। ফলাফল পুনর্মূল্যায়ন ও ভাই ভাই অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি তাদের। জুলাই সনদ দ্রুত প্রস্তুত করতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে 2য় ধাপের 5ম দিনের বৈঠকের সূচনায় এই আহ্বান জানান তিনি। বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে অনৈক্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজস্ব দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানান আলী রিয়াজ। বৈঠক সূত্র জানায়, সংসদের উচ্চকক্ষ গঠন, প্রতিনিধিত্ব এবং সীমানা নির্ধারণ বিষয়ে আলোচনা হবে আজ। সকাল 11:30টায় শুরু হওয়া এই বৈঠকে যোগ দিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আগামী 2 দিন কমিশনের বৈঠক মুলতবি থাকবে বলে জানানো হয়েছে। কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। আপনারা আসছেন, কিন্তু আরেকটু আগালে আমরা যত দ্রুত জুলাই সনদ করা সম্ভব। আমরা বলেছি জুলাই সনদ জুলাই করার মধ্য দিয়ে যেন আমরা এই পর্বের এই অংশের জায়গাটাতে শেষ করতে পারি। পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়া চলছে। স্বাস্থ্য উপদেষ্টাকে হল পরিদর্শনে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আগামীকাল বেলা 12টায় নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানিয়েছেন তারা। রোববার সংবাদ সম্মেলনে ঘোষণা দেন শিক্ষার্থীরা। আজ বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেয়া হলেও তা প্রত্যাখ্যান করেন তারা। এর আগে শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় কলেজ ও হল বন্ধের সিদ্ধান্ত হয়। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। পুরনো আবাসিক হল ও একাডেমিক ভবন পরিত্যক্ত ঘোষণা সহ 5 দফা দাবি তাদের। সাধারণ শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হলেও পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী ও বিদেশি শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন।
2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এরই মধ্যে বাজেট সম্পর্কে সব পক্ষের মন্তব্য, প্রতিক্রিয়া ও মতামত পর্যালোচনা করা হয়েছে। তেমন কোনো পরিবর্তন আসেনি অনুমোদিত জাতীয় বাজেটে, তবে বাতিল করা হয়েছে ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে কালো টাকা সাদা করার সুযোগ। এর আগে গত 2 জুন 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ। বাজেটে চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। এছাড়া রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,64,000 কোটি টাকা। বাজেট ঘাটতি 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। বাজেট অনুমোদন নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, আগামী অর্থ বছরে বাজেটে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে, কেমন হলো মোটা দাগে এবারে বাজেটে? এরপর আর কি কি আনুষ্ঠানিকতা আছে? হ্যাঁ, গত 2 জুন জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছিল। প্রস্তাবিত বাজেটটি অর্থ উপদেষ্টা এবং 7,90,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার, এবং এবারই সবচেয়ে কম আকার ধরা হয়েছে। বাজেটের আকার কমিয়ে এবার 7,90,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, 5,000 কোটি টাকার কমিয়ে ধরা হয়েছে। অর্থাৎ এটি এবারই প্রথম ঘটনা যেটি হচ্ছে বাজেটের আকার কমানো হয়েছে। এছাড়া বাজেটের যে সকল বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়, অন্তর্বর্তী সরকার আপনি জানেন যে তারা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে একটি পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে কালো টাকা সাদা করা এবং হচ্ছে পাচারের অর্থ ফেরানো। এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা চলছিল তখনই কিন্তু বাজেটে এই কালো টাকা সাদা করার বিষয়টি কিন্তু চলে এসেছিল। অন্তর্বর্তী সরকার যেহেতু দুর্নীতির বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন এবং পাচার করা অর্থ ফেরত আনার বিষয় এবং দুর্নীতির টাকা উদ্ধারের বিষয়ে তাদের যে বেশ কিছু উদ্যোগ ছিল, তখনই যখন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল সেই বিষয়টি নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি বাজেটে সেই বিষয়টি কিন্তু রাখা হয়েছে সমালোচনার মুখেও, বিশেষ করে ফ্ল্যাট, প্লট এবং হচ্ছে জমি কেনার ক্ষেত্রে এই সুযোগটি রাখা হয়। পরে সমালোচনার পরে এবার কিন্তু আমরা আজকে দেখেছি যেটি হচ্ছে কালো টাকা সাদা করার যে সুযোগ সেটি কিন্তু বাতিল করা হয়েছে। এটি একটি বড় ধরনের পরিবর্তন, আলোচনা সমালোচনার পরেই কিন্তু বাতিল করা হয়েছে। এরপরে যদি বলি যে বিশেষ করে খুব বেশি কিন্তু পরিবর্তন হয়নি। বিশেষ করে হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে আমদানির ক্ষেত্রে চোখের যে লেন্স সেটির ক্ষেত্রে আমদানি শুল্ক 5% একটি প্রস্তাব করা হয়েছিল, সেটি কিন্তু বাতিল করা হয়েছে এই বাজেটে। আর এরপরে যে আনুষ্ঠানিকতাগুলো, আজকে যেহেতু বাজেট পাশ হয়েছে, এরপরে রাষ্ট্রপতির আদেশের পরেই কিন্তু এটি পাশ হবে এবং তার অধ্যাদেশের পরেই কিন্তু আগামী 1 জুলাই থেকে এটি বাজেটটি কার্যকর হবে। এটি হচ্ছে মূলত বাজেটের আনুষ্ঠানিকতা। আর আপনি জানেন যে এবারই আমি যেমনটা প্রথমে বলছিলাম যে 5,000 কোটি টাকা বাজেটের আকার কমানো হয়েছে এবং বাজেটের প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.5% এবং রাজস্ব আয়ের যে একটি লক্ষ্য সেটি হচ্ছে এবার বিশেষ করে রাজস্ব বোর্ডের হাতেই কিন্তু সবচেয়ে বেশি এটি বর্তানো হয়েছে। তাদেরই রাজস্বর লক্ষ্যমাত্রা তাদেরকে বাড়িয়ে ধরা হয়েছে এবং 4,99,000 কোটি টাকা রাজস্ব আদায় করবে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া আমরা দেখেছি যে যা বাজেটের যে ঘাটতি প্রতি বছর সেটি কিন্তু 5.6% ধরা হয়েছে জিডিপির। তো এই সার্বিকভাবে যদি বলি বাজেটের এবারের একটি স্বল্প মেয়াদে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তারা একটা বাজেট ঘোষণা করেছেন, সেখানে কিন্তু কম লক্ষ্যমাত্রা ধরেই বাজেটটি ঘোষণা করেছেন এবং আজকেই পাশ হয়েছে এবং 1 জুলাই থেকে মূলত এটি কার্যকর হবে। ধন্যবাদ আপনাকে। বার্তা কক্ষ থেকে বাজেট অনুমোদনের বিষয় নিয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ রানা। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু 29 জুন। তার আগে হাবিব সহ পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দেবে ট্রাইব্যুনাল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার মামলায় দুপুরে এই আদেশ দেয় 3 বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে এই মামলায় গ্রেপ্তার 3 পুলিশ কনস্টেবল ও শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাবিবুর রহমান ছাড়া এই মামলার পলাতক অন্য আসামিরা হল ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। তাদের বিরুদ্ধে অভিযোগ 25 মে আমলে নেয় ট্রাইব্যুনাল। মরণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলি করে স্কুল শিক্ষার্থী শহীদ আনাস সহ
6 জনকে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে প্রতিদিনই অবৈধভাবে আসছে বিপুল পরিমাণ পণ্য। এলাকায় কাজের সুযোগ কম থাকায় অনেকে চোরা কারবারে জড়িয়ে পড়ছেন বলছেন স্থানীয়রা। এদিকে সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় অভিযান চালাতে হিমশিম খান বিজিবি সদস্যরা। গত 6 মাসে প্রায় 30 কোটি টাকার চোরাচালানের পণ্য আটক করেছে বিজিবি। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির চোখ ফাঁকি দিয়ে এভাবেই ভারত থেকে দেশে আনা হচ্ছে চিনি, কয়লা, ওষুধ, কাপড়, প্রসাধনী, এমনকি মাদকদ্রব্য। সুনামগঞ্জের 6 উপজেলার মধ্যে সদর, দোয়ারাবাজার ও তাহিরপুরের 25টি পয়েন্টে সবচেয়ে বেশি চোরাচালান হয়। স্থানীয়রা বলছেন, সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় কাজের সুযোগ কম থাকায় অনেকেই ঝুঁকছেন চোরা কারবারে। বিজিবির অভিযানে পণ্য জব্দ হলেও মূল অপরাধীরা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। যে যারা এই চোরাচালানের সাথে যুক্ত শ্রমিকরা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অন্যান্যভাবে অন্য পেশায় বা সরকারের তরফ থেকে পুনর্বাসন করার একটা ব্যবস্থা উদ্যোগ তারা নিতে পারেন। সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে এবং বিজিবির লোকবল বাড়াতে হবে। তো আমার কাছে মনে হয় বিজিবি এই জায়গাতে আরও কঠোর হওয়া প্রয়োজন এবং সীমান্ত যে টহলটা বা যে বিষয়টা, এটা আরও জোরদার করা জরুরি। সুনামগঞ্জের 90 কিলোমিটার সীমান্তে রয়েছে 28 বিজিবি ব্যাটালিয়নের 19টি বিওপি। সীমিত জনবলের পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় অভিযান চালাতে বেগ পেতে হয় বিজিবি সদস্যদের। আমাদের লোক জনবল বিভিন্ন জায়গাতে বৃদ্ধি করেছি এবং বিপি যদি আমরা আরও কিছু বৃদ্ধি করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে আভিযানিক কার্যক্রম সেটি আরও আমরা ত্বরান্বিত করতে পারবো। চোরাচালানের সাথে জড়িতরা অন্য পেশায় আসতে চাইলে দক্ষতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, জানালেন জেলা প্রশাসক। তারা যদি আমাদের বলে যে এই বিষয়ে আমার দক্ষতা আছে, এই কাজটা আমি করতে চাই, সেটা যদি তারা আমাদের জানান, আমরা উপযুক্ত প্রশিক্ষণের এবং কর্মসংস্থানের জন্য আমাদের যে সাধ্য আছে, আমাদের সাধ্যের মধ্যে যে উদ্যোগ নেওয়া সম্ভব সেই উদ্যোগ আমরা নিই। গত 6 মাসে জেলার বিভিন্ন সীমান্তে প্রায় 30 কোটি টাকার ভারতীয় পণ্য আটক হয়েছে। চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত আছে, জানিয়েছে বিজিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আকাশে মেঘ জমলেই আতঙ্ক দেখা দেয় কুমিল্লার গোমতী নদী তীরের বাসিন্দাদের মধ্যে। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতে এবছর আবারও বৈরী আবহাওয়া দেখা যাচ্ছে। সাগরে নিম্নচাপ বা টানা বৃষ্টির পূর্বাভাস দেখলেই কপালে পড়ছে শঙ্কার ভাঁজ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। টানা বৃষ্টি হলেই বন্যার আশঙ্কায় থাকেন গোমতী নদী পাড়ের বাসিন্দারা। গেল বছর অতিবৃষ্টি ও ভারতের বাঁধ খুলে দেওয়ায় হঠাৎই বিপদসীমা অতিক্রম করেছিল পানির উচ্চতা। 2024 সালের 22 আগস্ট রাতে গোমতী নদীর পানি 113 সেন্টিমিটার উপরে উঠে যায়। বাঁধ ভেঙে ডুবে যায় শতাধিক গ্রাম, ফসলি জমি। ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে হয় ওই এলাকার বাসিন্দাদের। নদীর ভিতরে যারা আছে তারা কিন্তু আতঙ্ক এখনই আরম্ভ হয়ে গেছে। যখন বৃষ্টি হইতে আছে তারা কিন্তু আতঙ্ক দিন দিন বাড়তে আছে। ভয় তো লাগবে, ভয় দিয়ে কি করে থাকতে হইব, অবশ্যই অনেক। কোথায় যাব, যাবার জায়গা নেই। আমরা খুব আতঙ্কের মধ্যে, রাতে ঘুম হয় না আমাদের, আমরা খুব টেনশনে আছি এগুলো নিয়ে। কখন ঘুমতে পানি বেড়ে যায়, কখন আমাদের ঘর বাড়ি আবার চলে যায় আগের মতন। তবে এবার আগেভাগেই সতর্ক প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড বলছে, এখনো গোমতী নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা নেই। মেরামত করা হয়েছে বুড়বুড়িয়া বাঁধ, চলছে অন্য বাঁধগুলোর কাজও। আপাতত এই সপ্তাহ বা এক দুই সপ্তাহের মধ্যে নাই, কিন্তু আসলে ওই অগাস্ট মাসে কি হবে বা বর্ষাকালে পুরোপুরি ভরা বর্ষা কী হবে, এই ফোরকাস্টিং তো এত আগে দেওয়া সম্ভব না। তবে আমাদের আগে গোমতী সিস্টেমে ফোরকাস্টিং সিস্টেমটা ছিল না, এবার নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে, আমরা পূর্বাভাস পাবো আগেভাগে। প্রশাসন বলছে, এবছর নদীর পানির উচ্চতা সম্পর্কে নিয়মিত তথ্য দেয়া হচ্ছে স্থানীয়দের। সেই সঙ্গে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিও নেওয়া হয়েছে। যে অংশগুলোতে আমরা মনে করছি যে আশঙ্কা রয়েছে বন্যার পানি ঢোকার, সেই অংশগুলো আমরা ভিজিট করেছি এবং মেইনটেনেন্স কার্যক্রম আমরা ওখানে আগে থেকে নিয়েছি এবং যেন বন্যার পানি প্রবেশ করতে না পারে বাঁধ ভেঙে আমরা সতর্ক রয়েছি এই বিষয়ে। উপকূলীয় জেলা না হলেও এখন কুমিল্লার মানুষ প্রতিদিনই নজর রাখছে আবহাওয়ার খবরের দিকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।